আমি আসছি মিস্টার ঈশান চৌধুরী, আমার শ্রদ্ধেয় বড় ভাই। সাদি এবার রুম কাঁপিয়ে হাসে। সাদির হাসির পিঠ খুঁটে শব্দে জ্বরের ঘরে থাকা ঘুমন্ত পিহু কেঁপে ওঠে। সাদি সেদিকে তাকিয়ে নিজের হাসি থামিয়ে দেয়। ঘরের বড় লাইট অফ করে দিয়ে নীল রঙা ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে আসে। একটু আগেই গালে তুলে খাইয়ে দিয়েছে পিহুকে, তারপরে ওষুধ দিয়েছে। জ্বরের তাপমাত্রা বেশি হয়, জ্ঞান শূন্য পিহু। সাদি পিহুর বুকের কাছে বসে নিজের ডান হাত দিয়ে পিহুর চুলে হাত বুলিয়ে দিতে থাকে। বুলাতে বুলাতে এক ঘোরের ভেতরে চলে যায় সাদি। এগিয়ে চলে ঘুমন্ত পিহুর দিকে, ঘাড় থেকে চুল সরিয়ে চুমু খায় খোলা গলায়, তারপরে পিহুর শুকনো উষ্ণ ঠোঁটেও। তবে ঘুমন্ত পিহু কিছুই বুঝতে পারে না। সাদি একটু একটু করে পিহুর লেটের দিকে যেতে থাকে। উষ্ণ পেটে স্পর্শ করতেই সাদির বিবেক নাড়া দিয়ে ওঠে। এ কী করতে গেছিল সে? আবারও একই ভুল। নিজের প্রতিকার নিজে রাখতে পারছে না। যদিও আগেরটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই বলে এখনকারটা কী হতো? ছি, সাদির নিজের কাছে খুব খারাপ লাগে। আর একটু হলে এই ছোট্ট মেয়েটার অসুস্থতার সুযোগ নিত সে। যদিও বিয়ে করা হালাল বউ তার, তবে সাদি চায় স্ত্রীর অনুমতি নিয়েই তাকে নিজের করে পেতে। সাদি পিহুর ঘুমন্ত মুখটার দিকে তাকায়। অসুস্থতার জন্য কেমন ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো ফেস করে ঘুমাচ্ছে পিহু। সেই দিকে তাকিয়ে সাদি পিহুর কানের কাছে নিজের ঠোঁট নিয়ে গিয়ে একটা চুম্বন দিয়ে বিড়বিড় করে বলে ওঠে, জান, একটু মানিয়ে নে না আমার সাথে। আমার খুব একা লাগে এখন। আমি কখনো তোর শরীর চাইবো না, তবে মনের ভাগটা আমাকে দে। একটু জড়িয়ে ধরার অনুমতি দে, একটু ভালোবাসবি বলার সুযোগ দে। দে না জান। সাদির বলার সাথে সাথে হুট করে পিহু ঘুমের মাঝেই সাদির হাতে টান দেয়। আর আকস্মিক টাল সামলাতে না পেরে কানের কাছ থেকে মুখ সরে গিয়ে পিহুর ঠোঁটে গিয়ে লাগে সাদির ঠোঁট। সাথে সাদিও পড়ে পিহুর উপরে, অর্ধ উপরে অর্ধ নিচে। সাথে সাথে কারেন্ট চলে যায়। সাদির অনেক ইচ্ছা করছিল ভুল করে হলেও প্রিয়তমার সাথে এমন একটি ছবি অ্যালবাম করার। এখন না হোক, একদিন উপহার হিসাবে সারপ্রাইজ দিত মেয়েটাকে। সাদি উঠে বসে, বেডসাইড টেবিল থেকে মোমবাতি দুটো বের করে, তারপরে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে একটা সোফার সামনের টি টেবিলের উপরে রাখে এবং অন্যটা রাখে সাদির স্টাডি টেবিলের উপরে। দুটো মোমবাতিতেই পুরো ঘর আলোয় আলোকিত। সাদি আস্তে করে এগিয়ে গিয়ে শুয়ে পড়ে পিহুর পাশে। বাইরের প্রচণ্ড ঝড় বৃষ্টির তেজ বোঝা যাচ্ছে। কাচের জানালায় বৃষ্টির ঝাপটা দেখে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। সাদি কাঁপা কাঁপা হাতে পিহুর গায়ে দিয়ে কম্বলটাতে নিজেকেও ছড়িয়ে নিল। তারপরে মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে নিল আষ্টে পিষ্টে। খুব করে অনুভব করতে চাইল তার টুপিটের গায়ের তাপ। একটু করে সাদির শীতল হাতে স্পর্শ পেয়ে জ্বরে জর্জরিত মেয়েটারও ভালো লাগতে শুরু করলো। ঘুমের মধ্যেই সেও জড়িয়ে ধরল সাদিকে। নতুন একটা দিনের সূচনা হয়েছে ধরণীতে, তবে কারেন্ট আসেনি। সাদি আজ জেনারেটর ঠিক করিয়ে নেবে মালিককে বলে। ফ্ল্যাট কেনার আগে তো ঠিকই ছিল, তাহলে এখন চলে না কেন? সাদি ফোন, পিহুর ফোন দুজনেরই পুরোপুরি বন্ধ। বাইরে এখনও তুমুল আকারে বৃষ্টি পড়ছে। বেডসাইড টেবিলের উপরে রাখা অ্যালার্ম ঘড়িতে এখন বাজে 7:56। সাদির চোখ লেগে আসছে। সেই রাত 2টো থেকে পিহুর মাথায় জলপট্টি দিচ্ছে সে। কয়েকবার হাত পা মুছিয়েও দিয়েছে। ওষুধেই কাজ হচ্ছে না। সকাল হলেই একটা ভালো ডক্টরের কাছে নিয়ে যাবে। সে ডক্টর হয়েও প্রিয়তমার জ্বর কমাতে পারছে না, পারবেই বা কী করে? হৃদয়ের ডাক্তার হয়ে প্রিয়তমার হৃদয়ে আজও জায়গা করে নিতে পারলাম না। এটা বড় আফসোস সাদির। তবে জানে আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে, আর সব ঠিক হতেই হবে। তার বাবা মায়ের খুনিদের শাস্তি দিতে গেলে অবশ্যই এই মেয়েটাকে শক্ত হতে হবে। শুধু শক্ত নয়, মায়াহীন হতে হবে। তবে তার আগে খুব গভীরভাবে নিজেকে স্থাপন করতে চায় সাদি পিহুর ভিতরে, যাতে সাদিকে পিহু কখনো কোনো দিন ভুল না বোঝে। সাদি একটা দীর্ঘশ্বাস ফেলে। তাকে আবার কানাডা ফিরতে হবে। কাজ অনেক বাকি সেখানে। নিজেদের ব্যবসায় বা আর কতদিন ম্যানেজারের ভরসায় ফেলে রাখবে? এক হাতে কত দিক সামলাবে? তবে তাকে সামলাতে হবে পিহুর ভবিষ্যৎ, পিহুর সুখ শান্তি সব তার হাতে লেখা। হঠাৎ পিহু ঘুম থেকে চোখ মেলে তাকালো পিটপিট করে। শুষ্ক ঠোঁটজোড়া ফাঁকা হয়ে গেল। সাদি পিহুর দিকে তাকিয়ে ঝুঁকল, তারপরে শান্ত কণ্ঠে বলল। পিহু অপলকভাবে তাকিয়ে আছে সাদির মুখের দিকে।
কেমন ঘোর লেগে যাচ্ছে। ফর্সা মানুষের গাল ভর্তি চাপদারি, বেশ বড় হয়েছে, কাটে না সাথী। উস্কো খুস্কো এলোমেলো চুল, এতেও বেশ মানায় সাথীকে। জ্বরের তাপ এখনও গা থেকে পুরোপুরি নামেনি, এখনও উত্তাপ শরীর। পিহুর চোখগুলো জ্বালা করছে, সারা রাত সেও ঘুমায়নি। শরীরের ভিতরে অদ্ভুত জ্বালা ধরেছে তার। মাঝে মাঝে দম বন্ধ হয়ে এসেছে প্রায়, তবে পিহু চোখ খোলেনি। প্রচণ্ড জ্বরের ঘোরে যখন কাতরাচ্ছিল তখন স্বাদের উন্মাদনা অনুভব করেছে। বারবার কপালে জলপট্টি দিয়ে দিয়েছে। ঠান্ডা হাতে জ্বরের তাপমাত্রা বুঝতে সমস্যা হবে বলে মুখের সাথে মুখ লাগিয়ে দেখেছে। সুস্থ থাকলে হয়তো পিহু কখনোই এমন একটা মুহূর্ত পেত না। অসুস্থ বলেই হয়তো স্বাদের ভালোবাসা বুঝতে পেরেছে। থার্মোমিটার দিয়ে কতবার মেপেছে, নিজের সাথে জড়িয়ে নিয়েছে। তবে পিহুর কাল রাতে আর কিচ্ছু বলতে ইচ্ছে হয়নি। আসলেই মানুষটা বড্ড রাগী। তবে কাল রাতে সাদি ছিল বড্ড অসহায়। কাল পিহু আলতো চোখে মোমবাতির হলদেটে আলোয় সাদির চোখে পানি দেখেছে, শুধু তার শরীরে অতিরিক্ত জ্বরের কারণে। পিহুকে এইভাবে থাকতে দেখে সাদি পিহুর কপালে হাত দিয়ে জ্বর চেক করলো, তারপরে শান্ত কণ্ঠে বলল, কিছু খাবে বানিয়ে দিব, ওষুধ খেতে হবে। বাইরে বৃষ্টি থামলেই ডাক্তারের কাছে নিয়ে যাব। পিহু মনে মনে হাসল। এক রাতের অসুস্থতার কারণে এই মানুষটার উপরে থাকা ভুল ধারণাটা তার ভেঙেছে। তবে এত সহজে পিহু নিজের মন সঁপে দেবে না সাদির কাছে। একটু দূর থেকেই না হয় ভালোবাসা অনুভব করবে। পিহুকে চুপ থাকতে দেখে সাদি আবারও বলে উঠল, কারেন্ট নেই, নয়তো বাইরে থেকে আনাতাম। দুটো ফোনেই চার্জ শেষ, পাওয়ার ব্যাংকে বসিয়েছি। তবে মনে হয় না এই ঝড় বৃষ্টির মধ্যে অর্ডার নিবে ওরা। আর এখন তোমার খাওয়াও ঠিক হবে না। সাদির মুখে আগেও তুমি ডাকটা শুনলেও পিহুর এমন ভালো লাগা কাজ করেনি। আজ হঠাৎই সাদিকে প্রচণ্ড রকমের ভালো লাগছে তার। পিহু উঠে বসতে গেল, তবে উঠতে পারল না, মাথাটা বড্ড ভার। সাদি বুঝতে পেরে পিহুর দিকে ঝুঁকে গেল। সাথে সাথে পিহু চোখ বুজে নিল। বুক দুরু দুরু করে কাঁপছে তার। সাদি পিহুর বাহুর নিচে ধরে চোখ মুখ খিঁচে পিহুকে উঠে বসালো। তারপরে পিঠের পিছনে বালিশ দিয়ে খাটের শক্ত কারুকার্য করা কার্ডবোর্ডের সাথে হেলান দিয়ে দিল। সাদি ভেবেছিল পিহু এই বুঝি তাকে খারাপ ভাবল, এই বুঝি একটা বলল কিছু। তবে সাদিকে ভুল প্রমাণিত করে দিয়ে পিহু ধীরভাবে চোখ খুলে তাকালো। তারপরে ক্ষীণ কণ্ঠে বলে উঠল, আপনি একটু ঘুমান, সেই রাত থেকে জেগে আছেন। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। কি খাবে বলো? আচ্ছা, বলতে হবে না, আমি স্যুপ করে নিয়ে আসছি, ঝাল ঝাল করে। পিহু আর কিছু বলার আগেই সাদি উঠে দাঁড়ালো। গায়ে থাকা গেঞ্জিটা খুলে বাস্কেটে রেখে নতুন একটা গেঞ্জি পরে নিল। অনেকখানি ভিজে গেছে ওটা তখন। সাদি চলে যেতেই স্মিত হাসল পিহু। বাইরের দিকে তাকালো, তবে জানালায় পর্দা দেওয়া, কিন্তু প্রচণ্ড বৃষ্টির শব্দ কানে এসে বাজছে তার। পিহু ধীরে ধীরে বিছানা থেকে উঠতে চাইল, তবে মাথার ভেতরে কেমন জানি ঘুরে উঠল। সাথে সাথে যেভাবে বসেছিল সেইভাবেই বসে পড়ল, মাথা চেপে ধরে। প্রায় 20 মিনিট পর সাদি ঘেমে একাকার হয়ে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। হাতে রেডিমেড প্যাকেট স্যুপ রান্না করেছে সে, ভেতরে ডিম দেওয়া, একটু অল্প ঝাল ও মিশিয়েছে পিহুর জিভের রুচির জন্য। জ্বর হলেই রুচি চলে যায়। সাদি রুমে এসে দেখল পিহুকে যেভাবে রেখে গিয়েছিল সেইভাবেই বসে আছে, কোমর সমান কম্বল টেনে দেওয়া। সাদি ধীরে ধীরে হাতে থাকা ট্রেটা টেবিলের উপরে রাখলো। তারপরে পিহুর পাশে বসে ধীর কণ্ঠে বলল, তুমি সুস্থ হলে আমি আর স্পর্শ করব না, জান, প্রমিস। শুধু একটাই অনুরোধ, সুস্থ না হওয়া পর্যন্ত একটু অনুমতিহীনভাবে তোমাকে স্পর্শ করতে চাই। সাদি ভেবেছিল পিহু এতেও রিয়াক্ট করবে, তবে পিহু কিছু বলল না, চুপ করে রইল। চুপ থাকাকে সাদি সম্মতি লক্ষণ ভেবে ছোট্ট পিহুকে নিজের দিকে টেনে নিয়ে এলো। পিহুর গায়ে কাটা দিচ্ছে, তাই দেখে সাদি পিহুকে নিজের কোলের ভিতরে বসালো। পিহুর পিঠ গিয়ে ঠেকলো সাদির বুকে। সাদি কম্বল টেনে পিহুর পা ঢেকে দিল, আর এক হাত দিয়ে পিহুকে জড়িয়ে নিল। পিহু সাদির ঘাড়ের মাথা রেখেছে। সাদি স্যুপের বাটি থেকে 1 চামচ নিয়ে পিহুর মুখের সামনে ধরল। পিহু মাথা নাড়িয়ে খাবে না বোঝালো, কোনো রুচি নেই মুখে। সাদি পিহুর মুখের সামনে চামচ ধরে বলে উঠল, অল্প কয়েক চামচ খাও জান, ওষুধ খাওয়ার জন্য। আমি ভারী খাবার নিয়ে আসবো তোমাকে ডাক্তারের কাছেই নিয়ে যাওয়ার সময়। সাদির করুণ কণ্ঠের কথা শুনে পিহু চোখ বুঝেই গিলে নিল। মুখের রিয়াকশন দেখে মনে হলো তিতো কিছু খাচ্ছে। তবে কয়েক চামচ খাওয়ার পরেই হঠাৎ পিহুর গা জোড়াতে শুরু করলো, গরম লাগতে শুরু করলো।
ওয়াক তুলতে শুরু করলো। সাথী তাড়াতাড়ি করে চামচ রেখেই ওর মুখের সামনে নিচের ডান হাত রাখলো। পিহু ওয়াক ওয়াক করতে শুরু করলো। এবার গা গুলোচ্ছে, তার মাথার ভিতরেও ঘুরছে। সাদি পিহুকে বুকের সাথে জড়িয়ে এক পা বিছানা থেকে নামতেই হড় হড় করে বমি করে দিল পিহু সাদির গায়ে। সাদি ঘৃণা না করে পানির গ্লাস এগিয়ে দিল পিহুর দিকে। নিশ্চল চোখে কাপা কাপা হাতে পানির গ্লাসটা নিয়ে এক ঠোক পানি গিলতেই আবারও হড়হড় করে বমি করে নেতিয়ে পড়ল ক্লান্ত হয়ে পিহু। এদিকে পিহুর অবস্থা দেখে সাদির মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। দিশে হারা হয়ে গিয়েছে সে। ক্লান্ত নেতিয়ে যাওয়া পিহুকে কিছুক্ষণ বুকের সাথে সেইভাবেই জড়িয়ে রাখলো সাদি। কিছুক্ষণ পর বিছানায় শুইয়ে দিল। তারপরে এক টানে নিজের গায়ে থাকা পিহুর বমি করে ভাসানো টি শার্টটা খুলে ফেলল। সাদি টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে গেল। 5 মিনিটের মাথায় টাওয়েল পেঁচিয়ে গোসল করে বেরিয়ে এলো। কভার থেকে ট্রাউজার আর টি শার্ট বের করে পরে নিল। তারপরে চলল পিহুর রুমে। পিহুর রুমে আলমারি থেকে অনেক খুঁজে একটা লং টি শার্ট আর প্লাজো খুঁজে পেল, তবে আন্ডারগার্মেন্টস পেল না। সাথী জামা কাপড়গুলো এনে টাওয়েল ভিজিয়ে এনে পরিষ্কার করে দিল পিহুকে। তারপরে চোখ বুজে মনে মনে বিড়বিড় করে বলল, আমাকে ধৈর্য দাও, আমি চাই না আমার বউয়ের অসুস্থতার সুযোগ নিতে। আমার চোখকে হেফাজত করো। সাদির পিহুর জামা কাপড় চেঞ্জ করিয়ে বিছানায় সোজা করে শুইয়ে দিল। পিহু ঘুমিয়ে গেছে ক্লান্ত হয়ে। সাদি চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে বমি ভর্তি মেঝে পরিষ্কার করে নিল। তারপরে এসে শুয়ে পড়ল পিহুকে জড়িয়ে। পিহুর মাথাটা নিজের উষ্ণ বুকে চেপে রাখল। পিহুও শান্ত হয়ে পড়ে রইল সাদির বুকে। অন্ধকার ঘরের এক কোণাতে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে জেরিন। গায়ে জামা কাপড় নেই, লম্বা একটা চাদর জড়িয়ে রেখেছে। উঠে বসার ক্ষমতা নেই তার। সমস্ত হাতে পেটে অজস্র সিগারেটের পোড়ার দাগ, সাথে সমস্ত গলায় বুকে নরপশুগুলোর কাপড় আঁচড়ের দাগ। জেরিনের দম আটকে আসছে, কানের নিচ দিয়ে রক্ত বের হচ্ছে। এক সময় একজনকে কামড়ানোর জন্য তার মাথা লোহার মতো শক্ত এই মেঝেতে বাড়ি দিয়েছিল। যদিও তারপর জেরিনের হুঁশ ছিল না, তবে হুঁশ ফিরতেই দেখেছে নিজের শরীরের উপরে 6-7 জন নরপশুর আক্রমণের দাগ স্পষ্ট। জেরিনের ঠিক এই সময়টা খুব প্রিয় মানুষগুলোর কথা মনে পড়ছে খুব করে। সবার আগে চোখে ভেসে উঠছে মেয়েটার কথা। এখানে এসেছে কতক্ষণ না জানলেও মন বলছে পিহু ঠিক নেই। পিহুর জন্য চিন্তায় আর নিজের শরীরের কষ্টে বুক ফেটে যাচ্ছে। জেরিন কাতর কণ্ঠে দাঁতে দাঁত চেপে চোখ উল্টিয়ে বিড়বিড় করে বলল, আল্লাহ কো, আমার পিহুকে ঠিক করে দাও। আমার মন বলছে ও ঠিক নেই। আমার হায়াতগুলো সব ওকে দিয়ে দাও আল্লাহ। আমি ওর মধ্যে বাঁচতে চাই। আমার বুকের মধ্যে কষ্ট হচ্ছে আল্লাহ। আমার বুক কলিজা কিছু হয়েছে আল্লাহ, তুমি দেখো। সকাল গড়িয়ে দুপুর। কারেন্ট এসেছে, তবে বৃষ্টি থামেনি। আজ প্রকৃতির মন খারাপ হয়তো। সাদি বাইরে থেকে খাবার নিয়ে এসেছে। যদিও সে রান্না করতে পারে, তবে এখন রান্না করতে গেলে পিহুর খেয়াল রাখতে পারবে না সে। পিহুর গায়ে জ্বর নেই, তবে চোখ মুখ বসে গেছে, কেমন ফ্যাকাশে লাগছে পিহুর চাঁদ মুখখানা। সাথে ঝাল ঝাল খিচুড়ি করেছে, ফাস্টফুড চিপস ভাজা সব এনেছে। কখন কী খেতে ইচ্ছা করবে তার প্রিয়সীর। কয়েক রকমের আলাদা আলাদা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছে। আসার আগে জেরিনদের বাড়ি চেক করে এসেছে। না, বাড়িতে কেউ নেই। বাড়ি বাইরে থেকে তালা মারা। আশেপাশের মানুষও জানে না। জানবে কিভাবে? এখানকার মানুষ কেউ কারোর খোঁজই রাখে না। সাদি ফোন দিয়েছিল কয়েকবার জেরিনের বাড়িতে, তবে কেউ ফোন রিসিভ করেনি। একসময় ফোন বন্ধ করে দিয়েছে। সাদির ইগোতে বাঁধিয়ে ব্যাপারটা, তাই সাদিও আর কল দেয় না। পিহুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদি, চোখ মুখ শীতল। পিহু পিটপিট করে চেয়ে আছে সাদির দিকে, ঠোঁটে তৃপ্তির হাসি। তখনকার কথা মনে পড়ে, হাসল পিহু। যে ছেলে বমি করার সময় ঘৃণা করে নিজের হাত মুখের সামনে এনে দিতে পারে, যার গায়ে বমি করার পরও চোখ মুখ শক্ত না করে আদরের সাথে বুকে জড়িয়ে নিয়েছিল। পিহু জানে যেই ছেলে এমন পরিস্থিতিতে পাগলের মতো ভড়কে যায়, সে আর যাই হোক কখনো মিথ্যা ভালোবাসতে পারে না। পিহু বুঝেছে সাদির ভালোবাসা সত্যি, তবে সে এত তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে না। সাদি বেশ খানিকক্ষণ তাকিয়ে থেকে গলা ছাড়া দিল, সাথে সাথে পিহুর চোখ খাদে নামিয়ে নিল। সাদি শান্তভাবে হাত এগিয়ে নিয়ে পিহুর চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। পিহু চোখ বন্ধ করে নিল আবেশে। সাদি আস্তেই করে বলে উঠল, কিছু খাবি? নিয়ে আসবো। সব কিনে এনে রেখেছি তোর পছন্দের খাবারগুলো।
সকাল থেকে কিছু খাসনি, খেয়ে ওষুধ খেতে হবে। স্বাদের ডাকে পিহু চোখ খোলে, তবে হুট করে পিহুর বাম চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা উত্তপ্ত নোনা জল। কথায় আছে, কাছের মানুষ কষ্টে থাকলে বাম চোখ দিয়ে পানি আসে। পিহুরও তেমন হলো। হুট করে বুকের ভিতর কেমন হাহাকার করে উঠল। পিহুর চোখে হঠাৎ পানি দেখে চমকালো সাদি। তাড়াতাড়ি নিজের দুই হাতের তালুর সাহায্যে পিহুর ছোট্ট মুখের আদুলখানা নিয়ে এলো। তারপরে গাল চাপড়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, এই পিহু, চোখে পানি কেন জান? কি হচ্ছে তোর? শরীর খারাপ লাগছে? এই জান। পিহু চোখ মেলে সাদির চোখের দিকে তাকালো। অসুস্থতার জন্য কেমন লাগছে মেয়েটাকে, কণ্ঠটাও কেমন কাতর হয়ে গেছে। পিহু ধীর কণ্ঠে বলে উঠল। সাধু, সাদি যেন পিহুর এই কণ্ঠে আরও পাগল প্রায় হয়ে গেল। বুকের ভিতরে তোলপাড় শুরু হয়েছে তার। হুট করে কি হলো মেয়েটার? এভাবে কথা বলছে কেন? সাদি উৎকণ্ঠিতভাবেই বলল। কি হচ্ছে বল? পিহুর চোখ দিয়ে আরও এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হুট করে ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। বুকের ভেতরে অসম্ভব কষ্ট হচ্ছে তার, দম আটকে আসছে। পিহুর কান্না দেখে সাদি পিহুকে উঠিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিল, তবে কান্নার কোনো কারণ পেল না। সাদি পিহুকে বুকের সাথে জড়িয়ে নিয়ে মাথার চুলে হাত বোলাতে বোলাতে বলে উঠল। কি হয়েছে জান? আমি আছি তো, বল আমাকে। কিচ্ছু বলবো না তোকে, বল আমাকে, কাঁদিস না। আমার কষ্ট হয় তোর চোখের পানি দেখে। সাদির কথায় পিহুর কান্না খানিকটা কমে আসে, তবে কান্না থামায় না। কান্নারত কণ্ঠেই বলে ওঠে, সাদি, আমার না হঠাৎ করে খুব কষ্ট হচ্ছে। আমার খুব অস্থির লাগছে। আমার দম আটকে আসছে সাদি। মামনিকে হারানোর পর যেমন কষ্ট হচ্ছিল, আবার তেমন কষ্ট হচ্ছে আমার। আমার কাছের কেউ খুব কষ্টে আছে, আমার মন বলছে সাদি। সাদি নিশ্চুপ। পিহুর ছোট্ট মাথাটা তার বুকে। পিহুর চোখের পানিতে নীল রঙা শার্টটার কিছু অংশ ভিজে গাঢ় নীল রং ধারণ করেছে। পিহু একটু থেমে আবারও বলে উঠল, জেরিনের কোনো বিপদ হয়নি তো? ওর জন্য মন পুড়ছে খুব আমার। কাঁটাগুলো দলা পাকিয়ে যাচ্ছে সাদি। ও কি অসুস্থ? কি হয়েছে ওর? আমার মন বলছে আমার জেরিন ঠিক নেই সাদি। ওর কাছে একটু কল দিন, ওকে এখানে আসতে বলুন। সাদি নিশ্চুপ। জেরিনের জন্য তারও চিন্তা হচ্ছে। কাল বিকেল থেকে মেয়েটা নিখোঁজ, কোনো কল ধরছে না, না আছে হদিশ। সকাল সকাল খবরের কাগজে হেডলাইন দেখল, আজিমপুর রোডে কাল সন্ধে নাগাদ কেউ বা কারা একটা রিক্সা চালককে পর কয়েকবার গুলিবিদ্ধ করে মাথার মগজ উড়িয়ে দিয়েছে। সাথী ভেবে পায় না, একজন রিক্সা চালকের সাথে মানুষের কী শত্রুতা। রিক্সা যেহেতু নীলি না, ফাও মানুষটাকে কেন মারলি? সাদিকে চুপ থাকতে দেখে পিহু আবারও বলে উঠল, দেন না মোবাইলটা, ওকে একটু আসতে বলি। ও ও কালকে কি বলতে চেয়েছিল আমায় বলেনি। ওকে খুব দেখতে ইচ্ছে করছে আমার। সাদি চুপ থাকে। তবে এখন যদি বলে পিহুকে ফোনে পাচ্ছে না, তাহলে পিহু আরও অসুস্থ হয়ে যাবে। তার থেকে বানিয়ে কিছু একটা বলে দেয়। তার কাছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ পিহুকে সুস্থ করা। মেয়েটাকে অসুস্থ দেখতে মোটেই ভালো লাগছে না সাদির। সাদি আস্তে করে বলে উঠল, জেরিন কল দিয়েছিল, তবে তুই ঘুমাচ্ছিলি, তাই কথা বলে রেখে দিয়েছে। কাল বা পরশু আসবে ও। কেন? কোথায় গেছে? ওর দাদু মারা গেছে, তাই ভোর ভোর সবাই গ্রামে গিয়েছে। আর গিয়ে পৌঁছানোর পর ফোন দিয়েছিল। কিন্তু ওর দাদু তো আরো 4 বছর আগে মারা গেছে। সাদি পিহুর কথা শুনে থমকে গেল, তবে থামলে চলবে না। তাড়াতাড়ি করে বলে উঠল, ওর আব্বুর কাজিনের মা, মানে ওর দাদু, বুঝলি? ফোন দিন, কথা বলবো। ও দিবে বলেছে। এখন ওর কাছে ফোন থাকবে না। সাদির কথাটা খুব একটা বেশি বিশ্বাস হলো না পিহুর। ভ্রু কুঁচকে রইল কিছুক্ষণ। তবে সত্যিই হয়তো কারণ সাদি মিথ্যে বলে না তার সাথে। পিহু এবার সাদির বুক থেকে মাথা তুলে নিল। বেশ লজ্জা লাগছে তার। হুট করে জড়িয়ে ধরেছে লোকটা, এতে বেশ শান্তি লাগছে পিহুর। তবে সাথে লজ্জাও পাচ্ছে। তবুও মাথা নিচু করেই বলে উঠল, খিদে লেগেছে খুব। কি খাবি? যা ইচ্ছে আনেন। সাদি টুস করে পিহুর কপালের মাঝে একটা চুমু দিয়ে উঠে চলে গেল বাইরে ডাইনিং টেবিলের উপর থেকে খাবারগুলো নিতে। এদিকে সাদির এহেন কাণ্ডে পুরো জমে গেছে পিহু। হুট করে নিজের সামনে নিজের চিঠিওয়ালা প্রেমিক নামক খনিকে দেখে চমকালো জেরিন। আরও বেশি চমকেছে যখন দেখল তার খুবলে খাওয়া সেই নরপশুগুলো তাকে ভাই ভাই করে ডাকছে। হুট করে চোখের সামনে তুড়ি বাজানোর কারণে ধ্যান ভাঙে জেরিনের।
যে জাহিন জেরিনের নরম গালটা চেপে ধরল। সারা মুখে নখের আঁচড়ের দাগ অনেক। জেরিন কুকড়িয়ে উঠল। জেরিনের চোখ মুখ দেখে জাহিন ছেলেগুলোকে ইশারা করতেই বাইরে চলে গেল ছেলেগুলো। চেয়ারের উপরে অযত্নে পড়ে আছে একটা খঞ্জর। জাহিন হিস হিসিয়ে জেরিনের উদ্দেশ্য করে বলে উঠল, কি ব্যাপার দেমাগি ম্যাডাম, ভালোবাসা বুঝলে না? বান্ধবীর জন্য মায়ের দরদ উতলে পড়েছিল। কতবার বললাম যে দেখছো যা শুনছো স্বপ্ন ভেবে ভুলে যাও, তুমি তা করলা না। বালপাকনামি করলা, ওদের বলে দিতে গেলা। তোমার ভাই নাবিলটাও বড্ড বোকা, সব বলে দিল তোমাদের। ইস! জাহিন হাত এত জোরে জেরিনের গাল চেপে ধরেছে যেন জেরিনের চোখ বেয়ে পানি পড়তে লাগলো যন্ত্রণায়। জাহিন এক টান দিয়ে অন্য হাত দিয়ে জেরিনেরকে জড়িয়ে থাকা চাদরটি খুলে ফেলল। চোখের সামনে দৃশ্যমান হলো নগ্ন দেহটি। জাহিন লালসার দৃষ্টি নিক্ষেপ করে জেরিনের চোখের দিকে তাকিয়ে মুখ দিয়ে বলে উঠল, তোকে জীবন্ত অবস্থায় এমন করে তার বান্ধবীর কাছে নিয়ে নিব, তার বান্ধবীর আত্মা সুখে যাবে। যদিও ওর শরীরটাও আমার লাগবে, আর তোরটাও। কাল তো অনেক ফুর্তি করলি, আর আজ আমার পালা। নে শুরু করি। কথাটা বলেই জাহিন নিজের শার্ট খুলতে শুরু করলো। এদিকে জেরিন ব্যথাযুক্ত শরীর নিয়ে কিছুটা সরে গিয়ে কাঁদতে কাঁদতেই বলে উঠল, এতটা নিঠুর হবেন না। ক্ষমা চাওয়ার জন্য কিন্তু দ্বিতীয়বার জন্ম নেবেন না। জাহিনের হাত থেমে যায়। ঠাস করে জেরিনের মুখে একটা দাবাং মার্কা চর বসিয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ে জেরিনের উপরে রাক্ষসের মতো। কাতর চোখে সামনে তাকিয়ে আছে জেরিন। সামনেই কানে ফোন দিয়ে কথা বলছে জাহিন, হাতে ধারালো খঞ্জর। চোখে মুখে এক রাশ বিরক্তি। ফোনের উপাসে কে আছে জেরিন না বুঝলেও এপাশ থেকে জাহিনের বলা সবগুলো কথা কানে যাচ্ছে জেরিনের। জাহিন উচ্চস্বরে বলে উঠল, তোরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছিস? ওই মেয়েরে তোরা বোকা ভেবেছিস? ও টাকার জন্য নিজের জীবন বাজি রাখতে পারে। ওপাশ থেকে বেশ খানিকক্ষণ কিছু বলল, তা জাহিন চুপচাপ শুনল, কোনো কথা বলল না। ওপাশ থেকে কথা শেষ হতেই এপাশ থেকে জাহিন বলে উঠল, কাজ হয়ে যাবে, ব্রিজের নিচে দিয়ে আসবো, আর বাকিটা কার অ্যাক্সিডেন্ট। বলেই কল কেটে দিল জাহিন। চোখে মুখে হঠাৎ কেমন জানি মায়া মায়া চলে এসেছে। চোখগুলো কেমন লাগছে দেখতে। জেরিনের চোখ এঁটে আসছে, সারা শরীর দিয়ে রক্ত পড়ছে। নগ্ন দেহটা গুটি সুটি মেরে শুয়ে আছে জেরিন। তাকিয়ে থাকতে পারছে না আর। ঠোঁটগুলো থেকে পোড়া গন্ধ আসছে। জাহিন খুব যত্ন করে ভয়ঙ্করভাবে সিগারেট দিয়ে পুড়িয়েছে জেরিনের রক্ত জবা ঠোঁটগুলো। জাহিন হঠাৎ হাতের খঞ্জরটা চেপে ধরে এগিয়ে এসে জেরিনের সামনে হাঁটু মুড়ে বসল। চোখে মুখে অনুশোচনার ছাপ। চোখগুলো কেমন ছলছল করছে জাহিনের। জেরিন বেশ অবাক হলো। জাহিন হাত বাড়িয়ে দিতেই আরও গুটিয়ে গেল জেরিন। চোখে মুখে এখন ভয়ঙ্কর ভীতি। জেরিনকে গুটিয়ে যেতে দেখে হঠাৎ করে হু হা করে গলা ফাটিয়ে হেসে উঠল জাহিন। তার হাসির শব্দে পুরো বদ্ধ ঘরটা মুখরিত হলো। জেরিন যেন কেঁপে উঠল এই হাসিতে। জাহিন জেরিনের গাল চেপে ধরতেই কোকিয়ে উঠল জেরিন। জাহিন ওর গাল ধরেই উঠে বসালো। দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে জেরিন, বসতে পারছে না, তবুও বসে আছে। জাহিন শয়তানি হাসি দিয়ে বলে উঠল, তোমায় লাভ জেরি, তোমার লাস্ট উইশটা বলে দাও, নয়তো সারা জীবন আফসোস করবে। তবে জেরিন কোনো কথা বলল না, হাঁটু জড়ো করে বসে রইল। জাহিন আরও বেশি করে জেরিনের গাল চেপে ধরল। এবার জেরিন কেঁদে ফেলল। তবে এই কান্নায় জাহিনের মন গলল না। তাও আবার বলে উঠল, শেষবার বলছি, এটা আমাদের নিয়ম। তুই চাইলেই বলতে পারিস, আমি পূরণ করব। প্রমিস মাই লাভ জেরি। জেরিন এবার পুরোপুরি চোখ ফেলল জাহিনের দিকে। কেমন জানি বুকের ভিতরে কাঁপতে লাগলো, সাথে রাগও হলো জেরিনের। জেরিন কিছু বলবে ভাবতেই জেরিন গাল ছেড়ে দিল। হাতে থাকা ধারালো খঞ্জরটার দিকে তাকিয়ে স্মিত হাসল। তাদের গ্রুপের রুলস অনুযায়ী তারা কোনো দোষীকে মারলে তার পুরো পরিবারকে মারে, আর সবার কাছ থেকেই শেষ ইচ্ছেটা শুনেই তাকে শান্তিতে ঘুম পাড়িয়ে দেয়। জেরিনকে মারতে জাহিনের বুক কাঁপছে। খুব ভালোবেসেছিল মেয়েটাকে। তবে তবে আর কি, যে জন্য ভালোবেসেছিল সেই চাহিদা পূরণ শেষ। এখন মেরে ফেলতে তার আর হাত কাঁপবে না। জেরিন রাগে থু ফেলল জাহিনের দিকে তাকিয়ে। তবে পোড়া ঠোঁট অসহ্য যন্ত্রণা করে উঠল।
জাহিন জেরিনের দিকে খঞ্জর তাক করে তীক্ষ্ণ চোখে তাকাতেই জেরিন হাসল। এই হাসি নিজের বোকামির জন্য, জাহিনের মতো পাপিকে ভালোবাসার জন্য। তার কাপা কাপা কণ্ঠে বলে উঠল, আমার কোনো শেষ চাওয়া নেই, তবে তবে আবার কি? জাহিন ভুরু কুচকে তাকায় জেরিনের দিকে। জেরিন খুব কষ্ট করে নিঃশ্বাস নিল। হয়তো আজ জাহিনের হাতে তার মৃত্যু হবে, তবে বেঁচে থেকে এই মৃত্যু যন্ত্রণা ভোগ করার চেয়ে সেটাই শ্রেয়। জেরিনকে চুপ থাকতে দেখে জাহিন বলে উঠল, কি হলো বল, হাতে টাইম নেই, তোকে আমার শেষ ভালোবাসাটুকু দিতে হবে। জাহিনের কথায় জেরিন কাতর কণ্ঠে বলে ওঠে, তুমি বলেছিলে তুমি আমার জন্য মরতে পারো, তুমি যে আমাকে মারতে পারো তা কখনো বলনি কেন? মানে? তুমি আর কথা আসে না। গল গলিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে জেরিনের। চোখগুলো উল্টে গেছে ইতিমধ্যে, তবে ঘৃণা ভরা অসহায় দৃষ্টি এখনও সেই গভীর কাজল কালো চোখে। জাহিনের হাতের খঞ্জরটা জেরিনের পেটের একটু উপরে বাম পাজরের হাড়ের ভেতরে পুড়ে দিয়েছে জাহিন। লম্বা খঞ্জরটা পেট ভেদ করে কিছু অংশ বেরিয়ে গেছে। জেরিনের ক্ষতস্থান থেকে কিছু তো এসে পড়ে জাহিনের মুখের সামনে। জাহিন হাসে, বড্ড তৃপ্ত সে। মানুষের শেষ ইচ্ছা বলার মাঝপথেই সবাইকে উপরে পাঠাতে তার বেশ ভালোই লাগে। ঠোঁটের পাশে তাজা রক্তের ঘ্রাণ পেতেই জিভ দিয়ে চেটে গিলে নিল জাহিন। তারপরে উঠে দাঁড়ালো, সাথে জেরিনের দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। আর কোনো রেসপন্স নেই মেয়েটার, হৃদস্পন্দন থেমে গেছে। জাহিন কারোর কাছে ফোন দিয়ে বলল, আমার কাজ শেষ, বাকি কাজটা তোমরা করো, আমি আমার ঘরে যাচ্ছি। তারপরে জাহিন ফোনটা কেটে পড়ে থাকা জেরিনের দিকে এক পলক তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল দরজা খুলে। দুপুরের খাওয়ার পর থেকেই পিহু আরও বেশি অসুস্থ হয়ে গেছে। ছটফট করছে মেয়েটা, বার কয়েক বমিও করেছে। হুট করে কেউ দেখলে বলবে হয়তো সুখবর আছে, তবে সাদি এখন চিন্তায় মগ্ন। গাড়িতে বসে আছে সে, পাশের সিটে জানালার সাথে হেলান দিয়ে বসে আছে পিহু। চোখ মুখ নিশ্চল। পিহুর বুকের ভেতরে এক অসহ্য যন্ত্রণা কুড়ে খাচ্ছে। ক্ষণে ক্ষণে বুকটা খালি হয়ে ফাঁকা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে মাথার ভিতরে ঘুরে আসছে। পিহু অসুস্থ করুণ চোখে তাকালো চিন্তিত সাদির দিকে। এক ধ্যানে ড্রাইভ করছে, হাতের শিরাগুলো এখন কেমন যেন বোঝা যাচ্ছে। পিহু কাঁপা কাঁপা কণ্ঠে সাদির উদ্দেশ্যে বলে উঠল, সাধু, কথাটা কর্ণগহ্বরে যেতেই গাড়ির স্পিড স্লো করে পিহুর দিকে তাকিয়ে সাদি উৎকণ্ঠিত হয়ে বলে উঠল, বেশি খারাপ লাগছে জান, আর একটু সামনের হাসপাতালে নিয়ে যাব, একটু সহ্য কর জান। আমার খুব কষ্ট হচ্ছে সাদি, আমার দম বন্ধ হয়ে আসছে, কেন যেন মনে হচ্ছে আমি আর পারছি না সাদি। বলতে বলতে আবারও গায়ে এলিয়ে দিল গাড়ির সিটে। এদিকে সাথী যেন পারছে না, উড়ে হলেও তাড়াতাড়ি নিয়ে যেতে। মনে মনে নিজেকে দোষারোপ করলো, কেন সে সকালে নিয়ে গেল না? তাহলে তো মেয়েটার আর এত কষ্ট ভোগ করতে লাগতো না। কিছু দূর যেতেই জ্যাম পড়ল বড় আকারে। সাদি গাড়ির জানলা দিয়ে তাকিয়ে দেখল বেশ লম্বা লাইন। ছোট্ট নদী পার হলেই ওপারে পরপর কয়েকটা হসপিটাল। সাদির চেনাশোনা অনেক ডক্টর আছে। এখন মূলত মেডিসিন ডক্টরের কাছে নেবে সাদি। সাদি বেশ বিরক্ত এই জ্যাম নিয়ে, তাও জ্যাম খুব ধীরে ধীরে ছাড়তে লাগলো। সাদি বুঝতে পারলো জ্যাম লেগেছে ব্রিজের নিচের রাস্তায়, আর সেটার সূত্র ধরেই উপরে এত গাড়ি দাঁড় করানো। জ্যাম ঠেলে ঠেলে একটু এগোতেই পিহু আবারও চোখ খুলল। তারপর সাদির দিকে তাকিয়ে বলল, আমার খুব খারাপ লাগছে সাধু, গাড়ি একটু দাঁড় করান, হসপিটালে পরে যাব, অস্বস্তি লাগছে খুব। সাদি একটু জ্যাম ঠেলে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে নেমে এলো। তারপরে পিহুকেও নামিয়ে পানির বোতলটা হাতে ধরিয়ে দিল। গাড়ি লক করে সামনে চায়ের দোকানে বেঞ্চে বসতেই সাদির কানে এলো দোকানের ভেতরের কারোর কথা। একজন লোক আরেকজনকে বলছে, ভাই কিভাবে মেরেছেন, আমার নিজেরই গা শিউরে উঠেছে, ওদের কি গা কাঁপেনি? একটা মেয়েকে মারতে দেখ, ব্রিজের নিচে পড়ে আছে। সাদি কি মনে করে উঠে দাঁড়ালো। তার মনে এখনও খারাপ কিছুর আভাস আসেনি, তবে পিহু বেশ ক্লান্ত হয়ে যাচ্ছে। ব্রিজের কাছে এসে সাদি আর পিহু ভিড় ঠেলে ঢুকতেই চোখে পড়ল স্ট্রেচারে সাদা কাপড় দিয়ে গলা পর্যন্ত একজন নারীর দেহ। পিহু এখনও খেয়াল করেনি, এবার বেশি অসুস্থ লাগছে তার। তাই সাদিকে বলতে যাবে, ভাবতেই চোখ গেল লাশের দিকে।
আর সাথে সাথেই গগন ফাটিয়ে জোরালো চিৎকার দিয়ে বলে উঠল, জেরিন